দাদা, একটু তাড়াতাড়ি চালান না। আপনি যেভাবে চালাচ্ছেন তাতে ট্রেন পাবো বলে তো মনে হচ্ছে না। আরে মশাই, এটা টোটো, হেলিকপ্টার না। টোটো হচ্ছে জোরে চলে না। আর আপনার যখন এতই তাড়া ছিল, তাহলে আগে ভাগে বাড়ি থেকে বেরোননি কেন? আপনারাই বেরোবেন দেরি করে, আর তারপর ট্রেন মিস করলে যত দোষ হয় এই নন্দ ঘোষদেরই। আর আমরা টোটোওয়ালারাই হলাম সেই নন্দ ঘোষ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি কথা না বলে তাড়াতাড়ি চালান। উফ, কি মুশকিলেই যে পড়েছি এই অচেনা অজানা পলাশপুরে এসে। জায়গাটা নির্জন, জঙ্গলে ঘেরা। তাই আমার শর্ট ফিল্মের জন্য এখানে ভালো কিছু লোকেশনের খোঁজে এসেছিলাম, পেয়েও গেছি। এখানেই শুরু করব আমার প্রথম শর্ট ফিল্মের শুটিং। আর এই সুযোগে আপনাদের বলে রাখি, আমাদের নতুন শর্ট ফিল্মের চ্যানেল দ্য ব্ল্যাক লেন্সে প্রথম শর্ট ফিল্ম আসছে খুব তাড়াতাড়ি। আমরা এই ভিডিও ডেসক্রিপশন আর পিন কমেন্টে লিঙ্ক দিয়ে রাখছি, সবাই সাবস্ক্রাইবটা করে রেখো। এই এলাকায় টোটো পাওয়া যায় খুব কম। একটা স্পটে দাঁড়িয়েছিলাম প্রায় 1 ঘন্টার কাছাকাছি। তারপরে গিয়ে এই টোটোটা পেলাম। স্টেশন অনেক দূর। ভুলটা আমারই হয়েছে, এত দেরি করে ফেলা। উচিত ছিল বিকেলের মধ্যে কাজ মিটিয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়া। কিন্তু সন্ধ্যার পর থেকেই শুরু হলো হঠাৎ করে মুষলধারায় বৃষ্টি। সেই বৃষ্টি আর কমে না কিছুতেই। ওইখানেই কয়েক ঘন্টা দেরি হয়ে গেল। এখনই বাজে রাত 8টা। স্টেশনে পৌঁছাতে এখনও আধ ঘন্টা সময় তো লাগবেই। আর এই টোটোওয়ালাও বেজায় মুখোড়া, কিছু বললেই একেবারে খ্যাখ্যা করে পড়ে। না, চুপচাপ বসে থাকা ছাড়া আর কিছুই করার নেই। বসে থাকতে থাকতে চোখে ঘুম চলে এলো। কতক্ষণ পরে জানি না, টোটোওয়ালা টোটোটা থামাতেই আমার ঘুম ঘোরটা কেটে গেল। টোটোওয়ালা বলল, নিন নামুন। আরে ঘুমিয়ে পড়লেন নাকি? স্টেশন এসে গেছে, নামুন নামুন। আমি টোটো থেকে নেমে কোনো রকমে ভাড়া মিটিয়ে ছুটলাম স্টেশনের দিকে। স্টেশন চত্বর একেবারে ফাঁকা, একটাও জনমানুষের চিহ্নমাত্র নেই। আমার রিটার্ন টিকিট কাটাই ছিল। মোবাইলটা বার করে ট্রেনের সময়টা দেখতেই আমার চোখ কপালে উঠে গেল। এই রুটের পরপর দুটো ট্রেন আজ বাতিল। এখন 8:30 মতন বাজে। এখনই একটা ট্রেন ছিল, আর এর পরের ট্রেন রাত 9:30টায়। দুটো ট্রেনই ক্যান্সেল। তার পরের ট্রেন রাত 12টা 5-এ। তার মানে রাত 12টা পর্যন্ত আমাকে এখানে ঠায় বসে থাকতে হবে। প্রায় 4 ঘন্টা একা একা বসে থাকবো এই পাণ্ডববর্জিত ফাঁকা স্টেশনে। এদিকে মোবাইলেরও চার্জ প্রায় শেষ। ফোনটা যদি বন্ধ হয়ে যায় তাহলে তো দুর্ভোগের আর শেষ থাকবে না। আজকে কপালটাই খারাপ। কর্মর শব্দ করে কাছাকাছি কোথাও একটা বাজ পড়ল। সেই সাথে একটা ঠান্ডা দমকা হাওয়া আমার শরীরে সুড়সুড়ি দিয়ে গেল। তার মানে বৃষ্টি নামবে। আমি একডাশ হতাশা নিয়ে বসে পড়লাম পাশের একটা বেঞ্চের ওপরে। সময় বয়ে যাচ্ছে, রাত বেড়ে চলেছে। নির্জনতা আমাকে যেন আষ্টে পৃষ্ঠে ধরছে ক্রমশ। দূরে ঝোপ জঙ্গলের ভেতর থেকে একদল শেয়াল ডেকে উঠল। এইটুকুই যা জীবিত প্রাণীর অস্তিত্ব। তা না হলে মনে হচ্ছে এই স্টেশন যেন পৃথিবীর কোনো স্টেশন নয়। আশ্চর্য, কেউ কি আসে না এই স্টেশনে রাতের বেলায়? কারো কি কোথাও যাবার নেই? দাদা, একটা পেন নেবেন? চমকে উঠলাম। পাশে তাকাতেই দেখলাম একজন বয়স্ক লোক একটু দূরেই দাঁড়িয়ে আছে। মাথায় সাদা চুল, চোখে চশমা, কাঁধে একটা ব্যাগ ঝোলানো, আর হাতের মুঠোয় পেন। বুঝলাম লোকটা পেন বিক্রি করে ঘুরে ঘুরে। দাদা, পেন কিনবেন? আমি লোকটাকে দেখে যেন অবাকই হলাম। এই নির্জন জায়গায়, যেখানে এতক্ষণ পর্যন্ত কোনো জনমানুষের দেখাই পাইনি, সেখানে এই লোকটা হঠাৎ করে কোথা থেকে এলো? নিন না বাবু, খুব ভালো পেন। দোকানে কিনতে গেলে 10 টাকা করে দাম নেবে, আমি 6 টাকা করে দেব। না না, আমার পেন লাগবে না। নিন না বাবু, একটা পেন নিন না, খুব ভালো পেন। আপনার না লাগলেও আপনার বাড়িতে কারুর না কারুর দরকারে ঠিকই লাগবে। নিন না বাবু, একটা পেন নিন না। আমি বিরক্ত হয়ে বললাম, আচ্ছা ঠিক আছে, দিন একটা। লোকটার মুখে চোখে যেন একটা প্রশান্তির হাসি ফুটে উঠল। সে আমার দিকে একটা পেন এগিয়ে দিল। আমি পেনটা নিয়ে
তার হাতে 10 টাকার একটা নোট ধরিয়ে দিলাম। লোকটা সংকোচ করে আমাকে বলল, আমার কাছে খুচরো পয়সা নেই বাবু। লাগবে না, আপনি রেখে দিন। লোকটা আর কিছু না বলে কৃতজ্ঞতা ভরা চোখে আমার দিকে তাকিয়ে থাকল। আমি চোখ সরিয়ে নিয়ে সামনের অন্ধকারের দিকে তাকিয়ে থাকলাম। লোকটা আমার পাশে এসে বসে পড়ল। কয়েক মুহূর্ত দুজনেই চুপ করে বসে থাকলাম। কিছু সময় পরে দেখলাম লোকটার ফোনটা বেজে উঠল। সে একটা ছোট কিপ্যাড ফোন বার করে রিসিভ করলো। হ্যাঁ, বলো। হ্যাঁ গো, রাত তো অনেক হলো, বাড়ি ফিরবে কখন? হাই, এই তো স্টেশনে বসে আছি। 2টো ট্রেন বাতিল, রাত 12টায় ট্রেন। সে কি, তাহলে রাতের খাবার? তোমাকে চিন্তা করতে হবে না, গোবিন্দর দোকান সারা রাত খোলা থাকে। তুমি তো জানো না সে কথা। আমি রুটি তরকারি নিয়েই আসছি, তোমাকে অত চিন্তা করতে হবে না। বিক্রি হয়েছে কিছু? হ্যাঁ হ্যাঁ, বৌনি হয়েছে। তুমি বিশ্রাম নাও, বিশ্রাম নাও, বিশ্রাম নাও। যাক, একজন মানুষের দেখা তাহলে পেলাম শেষমেশ। এনার সঙ্গেই 2-1টা কথাবার্তা বলে সময়টা কাটিয়ে দেওয়া যাবে। আপনিও কি 12টার ট্রেনটাই ধরবেন? হ্যাঁ বাবু, আমিও ওই ট্রেনটাই ধরব। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি চাঁদপাড়ায় বাবু, চাঁদপাড়া স্টেশনের ধারে। আপনি এইভাবে ঘুরে ঘুরে পেন বিক্রি করেন? হ্যাঁ বাবু। এতে আপনার চলে যায়? আপনার ছেলে মেয়ে নেই? আছে বাবু, আমার একটা ছেলে আছে। কিন্তু কি হলো, থেমে গেলেন কেন? কিন্তু কি, আপনাকে দেখে না? লোকটা খানিকক্ষণ চুপ করে থাকলো, তারপর ধীরে ধীরে বলল, ওপরে থুতু ছেটালে তার নিজের গায়ে এসেই পড়ে বাবু। বুঝেছি, তার মানে দেখে না। আবার ছেলেটা খারাপ ছিল না জানেন বাবু। ও ছোট থেকেই লেখাপড়ায় ভীষণ ভালো ছিল, তাই আমি শত কষ্টেও কোনোদিন ওর লেখাপড়া থামতে দিইনি। ওর স্বপ্ন ছিল লেখাপড়া শিখে বড় চাকরি করবে, বড় বাড়ি বানাবে, গাড়ি কিনবে। বাবা হিসেবে আমি আমার বুকের রক্তটুকু নিংড়ে দিয়েছিলাম ওর জন্য, ওর স্বপ্ন পূরণের জন্য। অবশেষে একদিন ওর স্বপ্ন পূরণ হলো, ওর অনেক বড় চাকরি হলো, অনেক টাকা মাইনে। সারা জীবন কষ্ট করেছি বাবু, তাই অনেক আশা করেছিলাম এইবার সুখের মুখ দেখব। ছেলে এবার তার বুড়ো বাবা মায়ের দায়িত্ব নেবে। কিন্তু ঈশ্বর বোধহয় আমাদের কপালে সুখ লেখেনি বাবু। ছেলেটা চাকরি পাওয়ার কয়দিনের মধ্যেই নিজে পছন্দ করে একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসলো। সেই মেয়ে বাড়িতে ঢুকে তার নিজের হাতে সংসার গোছাতে শুরু করলো। তাদের গোছানো সংসারে সব থেকে অগোছালো, সব থেকে বেমানান ছিল বোধহয় তাদের এই বুড়ো বাবা মা। তাই আমাদের 2 বুড়ো বুড়িকেই বার করে দিল ঘর থেকে। তারপর বহু কষ্টে স্টেশনের ধারে এক টুকরো সরকারি জমির ওপর ঝুপড়ি মতো করে রয়েছি 2 বুড়ো বুড়ি। বুড়িটাকেও ধরেছে কি এক কঠিন অসুখে, 2টো হাতেই জোর পায় না, বেশিক্ষণ দাঁড়িয়েও থাকতে পারে না। সারাদিন ধরে ঘুরে ঘুরে যে কটা পেন বিক্রি হয় বাবু, তাতে করে কোনো রকমে দুজনের দুবেলা ডাল ভাত জুটে যায়। এই পর্যন্ত বলেই লোকটা চুপ করলো। দেখলাম তার চোখ দুটো ভারী হয়ে আসছে। আমারও বুকের ভেতরটায় কেমন যেন মোচড় দিয়ে উঠল। আহারে, সন্তান এমন নির্মম হয় কেন কে জানে। আমি পকেট থেকে কিছু টাকা বার করে লোকটার দিকে এগিয়ে দিয়ে বললাম, এটা আপনি রাখুন, আপনার কাজে আসবে। এটা যদিও খুবই সামান্য। লোকটা সংকোচে যেন কুকড়ে গেল, বলল, না না বাবা, তা হয় না। আমি সারা জীবন মাথা উঁচু করে বেঁচেছি, না খেয়ে থেকেছি, তবু কারুর কাছে হাত পাতিনি। তুমি জানতে চাইলে তাই আমি তোমাকে 2টো কথা বললাম। আমি তোমার কাছে কোনো সহানুভূতি চাই না বাবা। ছিছি, আপনি এটাকে সহানুভূতি ভাবছেন কেন? আমি তো আপনার ছেলেরই মতন। ধরুন না, আমি আপনার আরেকটা ছেলে। ছেলে হয়ে কি বাবার জন্য এইটুকু করতে পারি না? বৃদ্ধ লোকটা ফ্যাল ফ্যাল করে আমার মুখের দিকে তাকিয়ে থাকলো, তারপর বলল, সব ছেলে যদি তোমার মতন হতো বাবা, তাহলে আর কোনো বৃদ্ধ বাবাকে
চোখের জল ফেলতে হতো না। দাও, তোমার দেওয়া এই টাকা আমি নিলাম, আর তোমাকে আশীর্বাদ করলাম প্রাণ ভরে। তোমার বিশ্বজোড়া খ্যাতি হোক। আমাকে এবার একটু উঠতে হবে বাবা। সে কি, কোথায় যাবেন? এই এখানে একটু কাজ আছে, সেটা সেরে আসি। আচ্ছা, ঠিক আছে। বৃদ্ধ লোকটা চলে গেল। অন্ধকার প্ল্যাটফর্ম ছাড়িয়ে দূরে কোথায় যেন মিলিয়ে গেল এই লড়াকু বৃদ্ধ মানুষটা। জীবনের প্রতিটা বাঁকেই বোধহয় এইরকমই টুকরো টুকরো কিছু গল্প লুকিয়ে থাকে। আজ রাতের এই নির্জন প্ল্যাটফর্ম আমাকে তেমনই এক জীবনের গল্পের সাক্ষী করে রাখল। ট্রেনটা এলো ঠিক 12টা 5-এ। আমি লোকটার জন্য আরেকবার এদিক ওদিকে তাকালাম, কিন্তু তাকে আর দেখতে পেলাম না কোথাও। অগত্যা আমি একাই উঠে পড়লাম ট্রেনে। ট্রেনের কামরাতেও যাত্রী বলতে আমি একা। জানলার ধারে একটা সিটে এসে বসে পড়লাম। ট্রেন ছুটে চলল তার গন্তব্যে। আমি পকেট থেকে ফোনটা বার করে স্ক্রল করতে থাকলাম। ফেসবুকে হঠাৎ একটা পোস্ট সামনে চলে এলো, আর তাতেই আমার সারাটা শরীর যেন ঝনঝন করে উঠল। একজন বয়স্ক ভদ্রলোকের ছবি, রেলে কাটা। ছবির ওপরে লেখা, আজ দুপুরে পলাশপুরে রেলে কাটা পড়ল এক বৃদ্ধ ফেরিওয়ালা। ছবিটা দেখেই আমি চিনতে পারলাম, একটু আগে এই বৃদ্ধ লোকটার সাথেই তো আমি কথা বলছিলাম। সে তার জীবনের করুণ কাহিনী আমাকে শোনালো। সে দুপুরে কি করে মারা যেতে পারে? কিন্তু ছবিটাও তো মিথ্যে নয়। মনের ভেতর সমস্ত যুক্তিবোধ যেন ছিন্ন ভিন্ন হয়ে যেতে থাকলো। আর একটাই কথা ঘুরে ফিরে আমার চেতন শক্তির ওপর চেপে বসতে থাকলো। সে ভূত ছিল। হঠাৎ মনে হলো আমার সামনে একটা কালো ছায়ামূর্তি যেন ধীরে ধীরে ফুটে উঠতে থাকলো। সেটা পরিষ্কার হতেই দেখতে পেলাম সেই বৃদ্ধ লোকটা। এইবার তার শরীর যেন আর আগের মতো নেই। ঠিক ছবিতে যেরকমটা দেখেছিলাম তেমনই ভয়ানক। আর তার শরীর থেকে বেরোচ্ছে একটা বীভৎস কটু গন্ধ। বাবু, সবই তো জেনে গিয়েছেন। আপনার কাছে আবার একটাই অনুরোধ, আপনার দেওয়া এই টাকাটা আমার কোনো কাজেই আর লাগবে না বাবু। আপনি দয়া করে এই টাকাটা আমার বাড়িতে আমার স্ত্রীর কাছে পৌঁছে দিন। এই টাকায় ওই অভাগিনীর অনেকগুলো দিন চলে যাবে। সে টাকাগুলো আমার দিকে এগিয়ে দিল। আমি কাঁপা কাঁপা হাতে সেই টাকাটা নিলাম। তারপর মুহূর্তের মধ্যেই লোকটা অদৃশ্য হয়ে গেল।